আপনি একদম ঠিক বলেছেন নবাব বাহাদুর। আপনার সঙ্গে যুদ্ধে কেউ সহজে জিততে পারবে না। কত বড় আপনার সাম্রাজ্য, কত কত সৈন্য আপনার। শুধু শক্তি নয় কৃষ্ণচন্দ্র, শক্তি বুদ্ধি সব দিক থেকেই আমি তোমার থেকে অনেক অনেক গুণ এগিয়ে। না 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 না, এ আমি কিছুতেই মানতে পারলাম না নবাব বাহাদুর, আমাকে ক্ষমা করবেন। মানে আমি কি ভুল বললাম শুনি? বলো 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 কৃষ্ণচন্দ্র বলো। খুব সোজা নবাব বাহাদুর, আমার কাছে আপনার মতন বিশাল সৈন্যদল নেই মানছি, কিন্তু আমার কাছে যে আছে সে পৃথিবীর আর কারুর কাছে নেই। তাই নাকি? তোমার কাছে কি এমন হাতি ঘোড়া আছে শুনি? আমার কাছে গোপাল আছে। আচ্ছা, গোপাল থাকতে আর কি চাই বলুন তো নবাব বাহাদুর? তা ঠিক, কৃষ্ণচন্দ্রের কাছে যতদিন গোপাল আছে ততদিন কৃষ্ণচন্দ্রের রাজ্য হারানোর ভয় নেই, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। কি ভাবছেন নবাব বাহাদুর? কিছু কিছু না কৃষ্ণচন্দ্র, এই মাসের খাজনাটা সময় মতন দিয়ে দিও, না হলে আমি তোমার গর্দান নেবো, এই বলে দিলাম। দেব দেব, নিশ্চয়ই দেব নবাব বাহাদুর। হ্যাঁ, ভাবলাম খাজনার কথা তুলে কৃষ্ণচন্দ্রকে একটু চমকে দেবো, এ তো উল্টে কৃষ্ণচন্দ্র আমাকেই চমকে দিল। জাহাপানা, জাহাপানা, এবার চলুন জাহাপানা, আর দেরি করলে আমাদের যে মুর্শিদাবাদ পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি, এই চলি কৃষ্ণচন্দ্র, চলো চলো উচিত চলো। নবাব বাহাদুর ভেবেছিলেন আমাকে খাজনার ভয় দেখাবেন। ওটি আর হচ্ছে না। আমি আজই মন্ত্রীকে দিয়ে মুর্শিদাবাদে খাজনা পাঠিয়ে দেব। মন্ত্রী, আরে এই মন্ত্রী, উফ, এই মন্ত্রীটাকে নিয়ে আর পারা গেল না। বলি ও মন্ত্রী, আরে কোথায় গেলে? শোনো মন্ত্রী, এক্ষুনি রাজকোষ থেকে এই মাসের খাজনা বের করে তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের দরবারে পৌঁছে দিয়ে এসো, আর বলবে রাজা কৃষ্ণচন্দ্র কোনোদিন খাজনা বাকি রাখেনি আর ভবিষ্যতেও রাখবে না। এখনই যাচ্ছি মহারাজ। বাবা, কি গরমটাই না পড়ছে। গরমের চোটে মাথা থেকে একেবারে দাউ দাউ করে আগুনের হলকা বেরোচ্ছে। না না, মাথায় আগুন লাগার আগেই মাথাটাকে ঠান্ডা করতে হবে। দেখি, বলি তখন থেকে তো মাথায় জল ঢেলেই চলেছো। উফ, শান্তি। ইনি ভাতের হাঁড়িটা আজ আর উনুনের উপর বসিয়ে কাজ নেই, ওটা এনে আমার মাথায় বসিয়ে দাও। গরমের চোটে ভাত হয়ে যাবে আর জ্বালানিও বেঁচে যাবে। তোমার খালি উল্টো পাল্টা কথা। বলি গরমের চোটে আর কতদিন রাজসভা কামাই করে বাড়িতে বসে থাকবে শুনি? না, যতদিন না এই গরম কমছে ততদিন আমি বাড়ি থেকে এক পাও নড়বো না, এই বলে দিলাম। আমি বাড়ি থেকে এক পাও নড়বো না। বলি তাহলে বাজারটা করবে কে শুনি? এই কদিন খাওয়া দাওয়া বন্ধ করো গিন্নি, শুধু জল খেয়ে থাকবো, তাতে বাজার করার খরচও বাঁচবে আর পেটও ঠান্ডা হবে। এই লোকটাকে নিয়ে আচ্ছা মুশকিলে পড়ে গেল দেখছি। শান্ত হন, শান্ত হন জাহাপানা, শান্ত হন। এত মাথা গরম করবেন না। না 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 না, মাথা গরম না করে থাকা যায় নাকি? কি ভেবেছে কৃষ্ণচন্দ্র নিজেকে? বলে কিনা খাজনা সঠিক সময় দিয়ে দেবে। এ তো ভালো কথা জাহাপানা, খাজনা সঠিক সময়ে পেয়ে গেলে তো আমাদেরই ভালো। দূর, তোমার ভালোর মুখে কালো ছাই ঘষে দেবো জি, মোটেই ভালো নয়। ভাবলাম কোথায় খাজনার কথা শুনে কৃষ্ণচন্দ্র আমার পা ধরে মাটিতে লুটিয়ে পড়বে, তা নয়। দূর 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 দূর। এই ব্যাপার, কোনো চিন্তা করবেন না জাহাপানা। এবার আমি এমন একটা ব্যবস্থা করব যাতে
মহারাজ কৃষ্ণচন্দ্র সত্যি সত্যি এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে। শুধু অপেক্ষা করুন জাহাপানা। অপেক্ষা? কতক্ষণ অপেক্ষা করতে হবে শুনি উজির? আগে যতক্ষণ না কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যায় সেই বুদ্ধিটা আমার মাথায় আসছে ততক্ষণ অপেক্ষা করুন জাহাপানা। কি আমার সঙ্গে মস্করা করা হচ্ছে নাকি? কেউ জাহাপানার মাথায় জল দাও, বাঁচাও। তোমাকে ছাড়বো না উজির, আজ তোমাকে বিরিয়ানি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করেই ছাড়বো আমি। ওরে বাবা রে! কে 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 এ কি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী? এখানে কি চাই? আজ্ঞে, আমাকে মহারাজ পাঠালেন। আমি আপনার প্রাসাদে এসেছি খাজনা নিয়ে। সর্বনাশ! একই নবাব বাহাদুরের মাথায় আগুন জ্বলছিল, এই মন্ত্রীটা এসে তাতে শুকনো কাঠ ফেলে দিল। কি কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে ছাড়বো না, আমি বলে দিলাম। বাপরে, আজ নবাব বাহাদুরের দরবারে হাওয়া গরম আছে দেখছি। আমার আর এখানে দাঁড়ানো উচিত হবে না, পালাও। শান্ত হন জাহাপানা, শান্ত হন। ওরে আয়, কেউ জল নিয়ে আয়, জাহাপানার মাথায় ঢালতে হবে। না 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 না, জল ঢেলেও কোনো কাজ হবে না উজির। যতক্ষণ না কৃষ্ণচন্দ্রকে শায়েস্তা করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। পেয়েছি জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করার উপায় খুঁজে পেয়েছি। কি উপায় পেলে শুনি উজির? বাহ উজির বাহ, এইবার আমার মাথাটা কিছুটা ঠান্ডা হয়েছে। কে আছো? এক্ষুনি কৃষ্ণনগরে দুধ পাঠাও। তারপর কি হলো মহারাজ? আর কি হবে, নবাব বাহাদুরের মুখে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছি। কিন্তু নবাব বাহাদুর যদি আবার কিছু একটা করে বসেন তখন? কি করবেন শুনি? আমি আজ সকালেই মন্ত্রীকে পাঠিয়েছি নবাব বাহাদুরের দরবারে খাজনা দিয়ে আসতে। মন্ত্রী হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। ওরে বাবা রে! কি মন্ত্রী, হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছি কি আর সাধে মহারাজ? নবাব বাহাদুর, ওই নবাব বাহাদুর। নবাব বাহাদুর আবার কি করলেন মন্ত্রী মশাই? আগে নবাব বাহাদুর খুব রেগে আছেন মহারাজ আপনার ওপরে। আপনি সঠিক সময়ে খাজনা পাঠিয়েছেন শুনে উনি এমনভাবে তেড়ে এলেন যেন কেউ ওনার শখের দাড়ি ধরে টান দিয়েছে। ওরে বাবা রে! তবে ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনার ভয় দেখিয়ে আমাকে চমকে দেবেন। এদিকে আমি সঠিক সময়ে খাজনা পাঠিয়ে উল্টে নবাব বাহাদুরকেই চমকে দিয়েছি। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। কই দেখি নবাব বাহাদুর আবার কি লিখে পাঠিয়েছেন? কি হলো মহারাজ? সর্বনাশ! মহারাজ! জল, গঙ্গার জল। এই কে আছো? মহারাজের জন্য গঙ্গার জল নিয়ে এসো। আরে দূর, আমার জন্য নয়, আমাদের নবাব বাহাদুরের জন্য। চিঠিতে নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন? এ তো সামান্য ব্যাপার। এটা শুনে আপনার মুখ বাংলার পাঁচের মতো কেন হয়ে গেল মহারাজ? হবেই তো, নবাবের নির্দেশ আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে। আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। খাঁচায় করে? হ্যাঁ, আর 5 দিনের মধ্যে গঙ্গা জল না পেলে নবাব বাহাদুর আমার গর্দান নেবে বলেছেন। ও এবার কি হবে আমার? ও ভগবান! চা আবার এদিকে গোপালেরও তো কোনো খবর নেই। গোপাল থাকলে ঠিক ভেবে চিনতে কোনো না কোনো উপায় খুঁজে বার করতো। ঠিক বলেছেন বিজ্ঞানী। গত কয়েকদিন ধরে গোপালের তো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোপালের যে কি হয়েছে ভগবানই জানেন। বাবা গো, মাগো, তুলে নাও আমাকে। এই গরম আর সহ্য হচ্ছে না। উফ! ও গোপাল দাদু, গোপাল দাদু!
এর মধ্যে নাতি নাতনিরাও খেলতে চলে এসছে। নাহ, ওদের সঙ্গে এই গরমে মাঠে খেলতে নামলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। গরমের চোটে বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে হবে, তার চেয়ে বরং ঘুমানোর ভান করে শুয়ে থাকি। যা, আরে গোপাল দাদু তো কোনো শব্দই করছে না রে। চল আমরা ভেতরে গিয়ে দেখি দাদু কি করছে। চল চল। এখানে গোপাল দাদু তো ঘুমোচ্ছে। চল চল, দাদুকে আর বিরক্ত করে লাভ নেই, আজ আমরা চলে যাই। যাক, ওরা চলে গেছে। আমরা যাইনি গো। কি মজা, গোপাল দাদু ধরা পড়ে গেছে। ও গোপাল দাদু, এবার চলো খেলতে যাই। দেখেছেন, যেমন দাদু তার তেমনি ধরিবাজ নাতি নাতনি। কি কঠিন ধাঁধার মধ্যে আমাকে ফেললেন নবাব বাহাদুর। জল কখনো খাঁচায় করে নিয়ে যাওয়া যায় নাকি? পরে এখন যে আমি কি করি? 5 দিনের মধ্যে নবাব বাহাদুরের হুকুম মতো খাঁচায় করে গঙ্গা জল পাঠাতে না পারলে আমার যে আবার গর্দান যাবে। কি হলো আপনার? পাগল রানী, পাগল। ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন, তাও আবার খাঁচায় করে। হ্যাঁ, সে কি? খাঁচায় করে জল নিয়ে যাওয়া যায় নাকি? নবাব বাহাদুরের হুকুম অমান্য করলে না আমার গর্দান যাবে রানী। এই রানী, এবার কি সব শেষ হয়ে যাবে রানী? না, এই বিপদের দিনে মন শক্ত করুন, ভেঙে পড়বেন না। আচ্ছা, গোপাল জানে নবাব বাহাদুরের এই আবদারের কথা? না, গোপাল তো গত কয়েকদিন ধরে রাজসভা কামাই করে বসে আছে, তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, গোপালের আবার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বলি কি, আপনি একবার গোপালের বাড়িতে যান, গিয়ে সবটা খুলে বলুন। এই বিপদের দিনে একমাত্র গোপালই আছে যে আমাদের সবাইকে বাঁচাতে পারে। এটা তুমি একদম ঠিক বলেছ রানী। রানী রানী আমি চললাম গোপালের বাড়িতে। এর একটা সমাধান করি, তবেই ফিরবো আমি। চলো না গোপাল দাদু, খেলতে চলো না গো। হ্যাঁ দাদু, চলো না। আরে আরে আরে, এইভাবে আমার হাত দুটো নিয়ে টানাটানি করিস না, খুলে বেরিয়ে আসবে তো। চলো না গোপাল দাদু, কতদিন হয়ে গেল তুমি আমাদের সঙ্গে খেলা করো না। এবার বোঝো কাণ্ড। ঠিক হয়েছে। অগিন্নি, আরে এদের একটু বোঝাও না, না হলে দেখছি। না, আমিও সব পারবো না। থাকো না, আরো ঘরে শুয়ে পড়ে থাকো। গোপাল! মহারাজ, আপনি? এই রে, একদিকে নাতি নাতনিরা, অন্যদিকে মহারাজ। আজ মনে হয় এরা আমাকে ঘর থেকে বার করেই ছাড়বে। আসুন মহারাজ, ভিতরে আসুন। আমাকে বাঁচাও গোপাল, কোনো উপায় খুঁজে না পেয়ে তোমার কাছে ছুটে এলাম। যে করেই হোক আমাকে তুমি বাঁচাও গোপাল, না হলে যে আমার গর্দান যাবে। গর্দান যাবে? কেন গর্দান যাবে কেন মহারাজ? বলছি নবাবের নির্দেশ, আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে, আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। এবার তুমি বলো গোপাল, জল কি আর খাঁচায় করে নিয়ে যাওয়া যায়? খাঁচায় করে গঙ্গা জল নিয়ে যেতে হবে? অগিন্নি, তালপাতার পাখাটা দাও তো। নবাব বাহাদুরের আবদার শুনে আমার আরো বেশি গরম লাগছে। তাড়াতাড়ি দাও, কি হলো কি? আর তুমি কিছু একটা উপায় খুঁজে বার করো গোপাল, আমার শেষ ভরসা যে একমাত্র তুমি। গরমের চোটে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মহারাজ। দাঁড়ান, আগে মাথাটা একটু ঠান্ডা করতে দিন। না, এরকম বললে কি করে হবে গোপাল? হাতে সময় যে বড় কম। একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে, আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে। মহারাজ, আমার মানুষটা একদম গরম সহ্য করতে পারে না। হ্যাঁ,
গত কয়েকদিন ধরে গরমের চোটে মানুষটা খুব কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আর পেট খালি থাকলে তো আমার আবার মাথা খুলতে চায় না, এটা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। এক কাজ করো না গোপাল, তুমি আর তোমার গিন্নি এই ঘর ছেড়ে কয়েকদিন আমার রাজবাড়িতে গিয়ে থাকবে। চলো, কথা দিচ্ছি ওখানে গেলে তোমার কোনো কষ্ট হবে না। তুমি ঠান্ডা ঘরে থাকবে, খাবে, যা ইচ্ছে তাই করবে। শুধু একটা উপায় খুঁজে বার করে দাও গোপাল। রাজবাড়িতে থাকবো? আমি রাজি মহারাজ। গিন্নি গিন্নি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও, এই ঘরে আর এক মুহূর্ত থাকলে আমি গরমে একেবারে সেদ্ধ হয়ে যাব গিন্নি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। দাদু আর আমরা কি করব? তোরাও আমাদের সঙ্গে রাজবাড়িতে যাবি। রাজবাড়ির ঠান্ডা ঘরে বসে আমরা খেলা করব। কি মজা, কি মজা! আমরাও রাজবাড়িতে যাব, খেলা করব। এই নাও গোপাল, আজ থেকে এটাই তোমার ঘর। এখানে গরম নেই, মনের সুখে এখানে থাকো। আর একটা উপায় খুঁজে বার করো, না হলে যে কি নরম গদি! আরে আমার তো নিজেকে কৃষ্ণনগরের মহারাজ বলে মনে হচ্ছে গিন্নি। যা, কি গোপাল যে শুয়ে ঘুমিয়ে পড়লো। ও গোপাল, গোপাল, গোপাল! খাবার এসে গেছে গোপাল দাদা, উঠে পড়ো। বাহ বাহ বাহ, চোখ খোলার সাথে সাথেই এত সুস্বাদু খাবার। এই নাও গোপাল দাদা, এই নাও, তোমার জন্য ওই ঠান্ডা শরবত নিয়ে এসেছি। এতদিনে জান ফিরে পেলাম, এবার শরীরটা আগের থেকে অনেক সুস্থ লাগছে। এবার তাহলে আমাদের সঙ্গে খেলা করো গোপাল দাদু। খেলবো খেলবো, কিন্তু কি খেলা খেলবো বলতো? কত বড় রাজবাড়ি, এখানে ধরাধরি খেলে খুব ভালো হয় গোপাল দাদু। হ্যাঁ, তবে আজ তাই খেলবো। চল চল চল। গোপাল, আরে দেখতে দেখতে তো 4 দিন কেটে গেল। আগামীকাল নবাবের দরবারে খাঁচায় করে গঙ্গা জল পৌঁছে না দিলে যে আপনার কিচ্ছু হবে না মহারাজ। তার মানে আর কিছুই নয়, রাজবাড়ির এই ঠান্ডা ঘরে থেকে ভালো ভালো খাবার খেয়ে আমার মাথা আবার খুলে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, বাকিটা আমি সামলে নেব। আর আগামীকাল আমি আর আপনি দুজনেই যাব নবাব বাহাদুরের দরবারে, খাঁচায় করে গঙ্গা জল নিয়ে। গোপাল, আমাকে ডেকে পাঠিয়েছো? এই যে বিজ্ঞানী, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো গোপাল। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ গোপাল, তবে যে দুটো জিনিস বললাম ওই দুটো জিনিস জোগাড় করে রেখো কিন্তু, না হলে। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বিজ্ঞানী, সব জোগাড় হয়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া, এ কি করছো? দাও দাও দাও, এগুলো আমাকে দাও। সে কি গোপাল দাদা, রান্নায় নুন দেব না? না, আজ নুন ছাড়াই রান্না হবে। এই যে ভাই, আমি কাঠের গুঁড়োগুলো নিয়ে গেলাম। কাঠের গুঁড়ো দিয়ে কি করবে গোপাল? আছে আছে, কাজ আছে। এবার আমাকে যেতে হবে বিজ্ঞানীর কাছে, তারপর আজ পঞ্চম দিন। আজ যদি কৃষ্ণচন্দ্র খাঁচায় করে গঙ্গা জল নিয়ে না আসে, তাহলে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব।
আসবে না জাহাপানা, আসবে না। কৃষ্ণচন্দ্র আসবে না, কৃষ্ণচন্দ্র আসবে না। আগে ওটা আপনাদের ভুল ধারণা উজির আর নবাব বাহাদুর। এ কি তোমরা সঙ্গে করে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? এনেছি। এ কি খাঁচাই করে লাল কাপড় নিয়ে এসেছো? আগে ওটা তো আবরণ, আসলটা তো ভিতরে। তাই নাকি? এটা কি? এ তো বরফ। আগে যে সে বরফ নয় নবাব বাহাদুর, গঙ্গা জল দিয়ে বানানো বরফ। আমাদের বিজ্ঞানী বানিয়েছেন। হ্যাঁ নয় হ্যাঁ, আচ্ছা করে নুন আর কাঠের গুঁড়ো মাখিয়ে তবেই নিয়ে এসেছি, যাতে সহজে গলে না যায়। আপনি আমাদের মহারাজকে একটা কঠিন ধাঁধার মুখে ফেলে দিয়েছিলেন, তাই আমিও গঙ্গার জল কঠিন রূপে খাঁচায় করে নিয়ে এসেছি নবাব বাহাদুর। আশা করি এরপর আপনাদের আর কিছুই বলার নেই। যা, এইবারেও গোপালের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের গর্দানটা বেঁচে গেল। ঘাট হয়েছে কৃষ্ণচন্দ্র, আমার ঘাট হয়েছে। আয় আল্লাহ, গোপালের পেটে পেটে এত বুদ্ধি। বলেছিলাম না নবাব বাহাদুর, যতদিন আমার কাছে গোপাল আছে ততদিন আমার কোনো চিন্তা নেই। সাবাস গোপাল, সাবাস। কি বুদ্ধি দিলে! গোপাল তো এইবারও জিতে গেল। আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার। মাথা গরম করবেন না জাহাপানা, মাথা গরম করবেন না। গঙ্গা জলের তৈরি বরফটা মাথায় দিয়ে বসে থাকুন। কি বললে? হয়ে গেল। না জানি মহারাজ আবার কি বলেন। যাকে যাক, যাকে যা বলবেন মুখ বুঝে মেনে নেব। কি গো গোপাল দাদা, একা একা কার সাথে কথা বলছো গো? এখন আর কথা বলার সময় নেই ভাই, এরপর আর নাকে মুখে গুঁজারও সময় থাকবে না। চলি ভাই। বাবা বলি, স্নান করতে এত দেরি হচ্ছে কেন? কোথায় একটু ভালো করে খাবে তা নয়? খাবার দাও গিন্নি, খাবার দাও, চারটে গিলি। এই বলি, দেরি যখন হয়েছে তখন আস্তে ধীরে খেয়ে যাবে। আমি কিন্তু চুনো মাছের টকটা খুব ভালো করে রেঁধেছি, তোমার খুব প্রিয় না? তুমি ভাত বাড়ো, আমি আজ বসে আহার করে রাজসভায় যাব। আমি আমার পোশাক পরে আসছি। কতদিন পর আমার একটা কথা রাখলে তুমি। আমি খুব খুশি হয়েছি গো। ওই যে চুনো মাছ আর তোমার হাতে চুনো মাছের টক, ওটাই তো দুর্বল করে দিল গিন্নি। তুমি ভাত বাড়ো, আমি আসি। আজ আমি আহার করেই যাব। এই যে মন্ত্রী, কি ব্যাপার? আজ এখনো গোপাল এলো না? আজ তো বেতন পাবার দিন। কয়েকদিন ধরে নির্দিষ্ট সময়ে অনেক পরে গোপাল রাজসভায় আসছে, এই নিয়ে একটু আলোচনা করা দরকার। আরে আরে আরে, এখন আর দৌড়দৌড়ি করে হাত পা ভাঙবে নাকি? আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। মরণকালে ঈশ্বরের নাম করলে কি আর পাপ কমে গোপাল? আচ্ছা, তোমার আজ দেরি হবার হেতু? আজ আহার করে আসার খুব ইচ্ছে হলো, তাই মহারাজ আমার আসতে বেশ খানিকটা দেরি হলো। শুনুন মহারাজ, গোপালের কথা শুনুন। ওর নাকি আজ আহার করার ইচ্ছে হলো, আর আজ আহার করে আসতেই দেরি হলো। বাদ বাকি দিন যেন ও বিনা আহারে আসে। সত্যি তো মন্ত্রী মশাই, প্রতিদিন আমাকে নাকে মুখে গুঁজে পরিমরি করে আসতে হয়। আজ একটু আহার করে এলাম। একটু চুনো মাছের টক গিন্নি রেঁধেছিল, দারুণ। গোপাল করলো আহার আজ চুনো মাছের টক দিয়ে। রাজসভাতে হুলস্থুল, বসবে বিচার দেরি নিয়ে। ঠিক বলেছো সভাকবি। আহার করে দেরি করে কাজে আসার তো শাস্তি পেতেই হবে। পেতেই হবে, কিন্তু কি শাস্তি মন্ত্রী? দেরি করে রাজসভায় আসার জন্য গোপালের বেতন কাটা যাবে, অর্ধেক বেতন পাবে। এটাই একমাত্র শাস্তি। একদিন দেরি, তার জন্য আমার অর্ধেক বেতন কাটা যাবে? এটা কি ন্যায্য বিচার হলো মহারাজ? মহারাজ কি বলবে? আমি তো মন্ত্রী, মন্ত্রণা দেওয়া আমার কাজ। আমি তোমার দেরি হওয়ার জন্য অর্ধেক মাইনে কেটে নিয়েছি, এবং সেটা মহারাজের আদেশে। মহারাজের আদেশ শিরোধার্য। মন্ত্রী মশাই, আপনার নিয়ম আপনার ওপরে খাটাবো, একটু অপেক্ষা করুন। দুঃখ হচ্ছে গোপাল। না মহারাজ, রাজাজ্ঞা বলে কথা। আমি রাজাজ্ঞা মাথা পেতে নিয়েছি। সামান্য বেতনের জন্য তো আমি রাজদ্রোহী হতে পারি না মহারাজ। আহা আহা, কি শুনি! গোপাল আমাদের খুব গুণী। যাও যাও, সব বেতন নিয়ে এসো, তারপর সভার কাজ শুরু হবে।
আমার বানর সেনা, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু? তোদের সাজতে হবে। সাজতে হবে? কি সাজবো গোপাল দাদু? তোদের বাড়িতে হনুমান টুপি আছে, শীতের কান ঢাকা দেওয়া? হ্যাঁ আছে গো গোপাল দাদু, কিন্তু এখন তো শীতকাল নয়, তাই মা ওগুলো তোরঙ্গে তুলে রেখেছে। সব বার করতে বল একদিনের জন্য, আমার খুব দরকার। ঠিক আছে, আজ বাড়ি ফিরে বলবো। আমাদের কি সাজতে হবে? হনুমান সাজতে হবে, আর হুপ হুপ আওয়াজ করে বাজারে ঘুরে বেড়াতে হবে। বাজারে? তো বাজারের লোকরা যদি বকে? তোদের কেউ বকবে না, আমার সব বলা আছে। আমাদের হনুমান সেজে কি করতে হবে? শোন, কানে কানে বলি। রে, কেমন হবে ব্যাপারটা? করতে পারবি তো? ওসব হয়ে যাবে গোপাল দাদু, তুমি কিচ্ছু ভেবো না। কতদিন পর আয়নাতে নিজেকে দেখছি, যৌবনে কি সুন্দর দেখতে ছিলাম। আহা, এখনো মন্দ দেখতে নই, মাথায় কেমন ঢেউ খেলানো চুল। কি হলো? ঘুম থেকে ওঠা থেকে দেখছি মুখের কাছে আয়না ধরে বসে আছো। কি দেখছো? ওই তো পরোটার মতো মুখ। এভাবে বললে তুমি খুব কষ্ট দিলে গিন্নি। সকালবেলা যত অন্য সৃষ্টির কাজ, মুখের গোড়ায় আয়না নিয়ে বসে আছে। বলি, খবর তো কিচ্ছু রাখো না। বাজার হাট যাবে না? আনাজপাতি না হলে রাঁধবো কি? কাল তো বেতন পেলে। এই, আজকে মাস কাপড়ের জিনিস নিয়ে এসো। একটু মোলায়েম করে বলতে তো পারতে গিন্নি, সকালবেলা মনটা খুব ফুরফুরে হতো। তাই সকাল সকাল আয়নাতে দেখছিলে যে? দেখছিলাম, এখনো কেমন ঢেউ খেলানো চুল আছে। আমার চুল দেখে আবার আমাকে কিরকম ভালোবাসতে ইচ্ছে করছে গিন্নি। ওহো, সকাল থেকে কি হয়েছে বলো দেখি? আয়নাটা রাখো, তাড়াতাড়ি বাজার যাও। বাজার দাও, বাজারের থলি দাও। এই যে, এই নাও। বাজার মুখে বাজার যাচ্ছে সত্যি। কি মন্ত্রী মশাই, বাজারের ভারে একদম নুয়ে পড়েছেন যে। তুমি নিজের চরকায় তেল দাও দেখি, আর জ্বালিও না। আপনি মন্ত্রী মশাই, আপনি যদি নুয়ে পড়েন রাজ্যও তো নুয়ে পড়বে, তাই বলা। এই, তুমি থামো তো, তোমার কি অন্য কোনো কাজ নেই? যাও, নিজের কাজ করতে যাও। এইরকম নুয়ে পড়া মন্ত্রী দেখতে কি ভালো লাগে? এই যাকে আমার আর কি, ভিন্ন রাজ্যের কাছে যখন খবর যাবে যে কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের কোমর ভাঙা, তখন আর কি হবে, শুনতে হবে। আসি মন্ত্রী মশাই, আসি। এই, তোরা কে? আমাকে পাক দিয়ে ঘুরছিস কেন? এই, কে কে তোরা? আমার বাজারের থলি ধরে টানছিস কেন? আরে বাবা, এরা কি ধমকাচ্ছে? হ্যাঁ, এরা হনুমান ভাষায় বকছে। কিন্তু আমায় বকছে কেন? আমার দোষ কি? ওরা নুয়ে পড়া লোকদের একদম দেখতে পারে না। গেল 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 গেল, আমার সব বাজার নিয়ে চলে গেল। আপনাকে কেমন সোজা করে দিয়ে গেল। ওরা নুয়ে পড়া মানুষ একদম পছন্দ করে না। যাক, ভালোই হলো, এবার আপনি সোজা হয়ে গেলেন। দূর বাবা, আমি সোজা হয়ে কি করব? ভয়ে তো ফিরতেই হবে। আমার গিন্নি আবার আমাকে বাজার না নিয়ে যাওয়ার জন্য মুখ ঝামটা করে আবার নুইয়ে দেবে। হায় হায় হায়, কি হলো? আমার বেতন কাটা, হ্যাঁ? এবার দেখো তোমার কি হয়। কি গো হেলে পারামানিক, খবর কি? খবর তো খুব ভালো। সেই ভালো খবরটা দেওয়ার জন্য তোমার কাছে আসছি গোপাল দাদা। কি বলবে বলো হেলে পারামানিক? আমি খবরটা শুনে স্নান করতে যাব। আমিও একটা খবরের জন্য অপেক্ষায় আছি। গোপাল দাদু, এই নাও মন্ত্রী মশাইয়ের বাজারের থলি। এটা তুমি কিসের জন্য করলে? কেউ যখন অন্যায় করে অপরের ক্ষতি করে, আমি তাকে আমার মতো করে শাস্তি দিই। চিন্তা করো না হেলে, সন্ধেবেলা যার বাজার তার কাছে ঠিক পৌঁছে যাবে। সে আমি জানি গোপাল দাদা, তোমাকে কি আজ থেকে চিনি? তোমার সাথে আমার কতদিনের সম্পর্ক। তোমার মতো সৎ মানুষ কারো ক্ষতি করতেই পারে না। এবার বলো
তোমার কি খবর? তুমি আমাকে কি জানাতে এসেছো? গোপাল দাদু, তোমার বন্ধু দাদুও তো আমাদের সঙ্গে ছিল। আরে আমি তো তোদের বন্ধু দাদুকে পাঠিয়েছিলাম রে, যাতে কোনো বিপদ আপদ না হয়। আমি এই খবরটাই দিতে এসেছিলাম যে তোমার কাজ একেবারে ঠিকঠাক ভাবেই হয়েছে। যাই, এবার নিশ্চিন্তে দুটো ডুব দিয়ে নাকে মুখে গুঁজে রাজসভায় যাই। আজ আমাকে সকলের আগে পৌঁছতে হবে। এ কি গোপাল, আজ যে খুব তাড়াতাড়ি রাজসভা এলে। বেতন কাটা যাওয়ার ভয় নাকি? মহারাজ, একে তো পাই ব্যাঙের আধুলি, তার মধ্যে থেকে একদিন একটু দেরি হয়েছে বলে মন্ত্রী মশাইয়ের নির্দেশে আমার অর্ধেক বেতন কেটে নিলেন। আমি আজ আগে এসে দেখব মন্ত্রী মশাই কখন আসে। মন্ত্রী কিন্তু অনেকদিন ধরেই সময়ে আসছে। ওই আপ্তবাক্যটা জানো তো গোপাল, আপনি আচরি ধর্ম পরের শিখাও। মন্ত্রী নিজে সময়ে আসে বলেই না তোমাকে ধরেছে। আমার তো মাত্র একদিন দেরি হয়েছে মহারাজ। অন্যায়কে প্রথমেই প্রতিহত কর। আজকে দেখুন মহারাজ, আপনার সাধের মন্ত্রী কিরকম দেরি করে। একটু চোখ বন্ধ করে ভাবতে চেষ্টা করি মন্ত্রী মশাইয়ের এখনকার অবস্থা। খালি হাতে কেন? বাজার কোথায়? বাজারে থলে কোথায়? কোথা থেকে কি হলো? 5টা হনুমান এলো, বাজারের থলে নিয়ে পালিয়ে গেল। আরেটা কি? এই কথা কেউ ভূবারেতে শুনেছে? হনুমান এসে বাজারে থলে নিয়ে চলে যায়? সত্যি বলছি গিন্নি, বিশ্বাস করো। আবার যাও, বাজার করে নিয়ে এসো। আবার কিছু টাকা খরচা যাবে। শোনো না গিন্নি, এই বেলাটা কোনো মতে চালিয়ে দাও। আমি রাজসভা থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসবো। তুমি না খেয়ে থাকতে পারো, আমি শুধু হরি মটর দিয়ে থাকতে পারবো না। আমাকে বাজার করে দিয়ে যেতে হবে, ব্যাস। কেন যে ইয়ে করতে গেছিলাম? কোনো সুস্থ মানুষ কি ইয়ে করে? মহারাজ, সভা বেলা 10টায় শুরু হয়। মানে আমার যতখানি জ্ঞান আছে তার জোরেই বলছি। এই ভনিতা না করে খুলে বলো তো। মানে মহারাজ, 10টা তো বেজে গেল। আচ্ছা, তুমি ঠিক কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। মন্ত্রী আজই দেরি করছে, সভার অনেক কাজ বাকি পড়ে আছে। তোমার ভনিতা শোনার সময় আমার নেই। আমি ওই ব্যাপারেই আপনাকে আলোকপাত করতে চেয়েছি মহারাজ। আজ মন্ত্রী মশাইয়ের দেরি, গোপালের চিন্তা ভারী। মন্ত্রী মশাইয়ের জন্য আমার চিন্তা করতে ভারী বয়েই গেছে। আমার একটাই প্রশ্ন, কাল আমার দেরি হবার জন্য আমার বেতন অর্ধেক কাটা হয়েছিল। আজ মন্ত্রী মশাইয়ের দেরি হচ্ছে, তাহলে কি তার বেতনও অর্ধেক কাটা যাবে মহারাজ? ন্যায্য প্রশ্ন করেছে গোপাল। দেখি মন্ত্রীর কি রকম কপাল। গিন্নি, ও গিন্নি, নাও বাজার নাও। এবারে হনুমান নেয়নি তো? কেন? নিলে তুমি খুশি হতে। কিছু রান্না করেছো? কালকে বাসি ভাত আছে, একটু তেল দিচ্ছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়ে রাজসভায় যাও। কৃষ্ণনগরের মহামন্ত্রী খাবে বাসি ভাত? হ্যাঁ, কি কপাল। আজ আসুক, আসুক আজ। সাপের 5 পা দেখেছে যেন। মন্ত্রী মশাই, এবার দেখুন, আপনি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। ওরে বাবা, আজ যে কার মুখ দেখে সকালে ঘুম থেকে উঠেছিলাম। ও, আমি তো আমার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। আজ যে কি কপালে আছে কে জানে। মহারাজ, আপনি অধৈর্য হবেন না। মন্ত্রী মশাই আজ একটু আহার করেও আসছেন, কাল বেতন পেয়েছেন। থামো থামো, আমি মরছি নিজের জ্বালায়। মহারাজ, মহারাজ, মন্ত্রী মশাই আসছেন দৌড়ে। ওই দেখুন, মনে হয় পেছনে জ্বলছে আগুন। মহারাজ, এসে গেছি, এসে গেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কালকের সভার জন্য খুব তাড়াতাড়ি না? শোনো মন্ত্রী, তোমার দেরি করে আসার জন্য তোমার অর্ধেক বেতন কাটতাম। মহারাজ, শুধু একদিন, আজ অনেক দিন পর দেরি হলো, আর এর জন্য অর্ধেক বেতন। কাল তো আমিও এই কথাটাই বলেছিলাম, কিন্তু আমার কথা কেউ শুনেননি। না না গোপাল, আমার বিচারে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থাকবেই না। শোন মন্ত্রী,
দেরিতে রাজসভায় আসার জন্য তোমার অর্ধেক বেতন আমি কেটে নেব। আমাকে তোমার বেতনের অর্ধেক ফিরিয়ে দাও। এ নিশ্চয়ই গোপালের কারসাজি। আমাকে দুবার বাজারে পাঠানো এই হনুমান সেজে আমার হাত থেকে বাজার কেড়ে নেওয়া, কিন্তু প্রমাণ করতে পারবো না। যাকে এক মাঘে তো আর শীত যায় না, কি আর করা যাবে মহারাজ, গচ্ছা যখন দিতেই হবে তখন এই নিন। মহারাজের জয় হোক। দেখাচ্ছি মজা, এমন পেছনে লাগবো না যে মজা টের পাবে বাছাধন। এই যে পৌঁছে গেছি, এবার দেখি বটাঘটা বাড়িতে আছে না কাজে বেরিয়েছে। বটাঘটা, এই বটাঘটা, বাড়ি আছিস? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত রাতে কি কাজ করতে হবে? আরে বাবা, কিছু অপকর্ম তোদের এবার করতে হবে না। ওরে ঘটা, মন্ত্রী মশাই আমাদের এবার ভালো কাজের জন্য ডাকছে রে। মন্ত্রী মশাই, আপনি কি ভালো হয়ে গেলেন? আপনি ভালো হলে আমাদের কি হবে? আরে যেটা এখন তোদের করতে বলবো সেটা অপকর্মই, কিন্তু চুরি টুরি কিছু করতে হবে না, শুধু বলতে হবে। বলতে হবে? কি বলতে হবে? বলতে হবে গোপাল টেকো টেকো গোপাল, চুল কগাছা চওড়া কপাল। বাবা, আপনি তো সভাকবির মতো কবিতা বলছেন। আমি হলাম স্বভাব কবি, আমি কবি স্বভাব নিয়ে জন্মেছি রে। তা যাক, গ্রামে সবাইকে শিখিয়ে দিবি, সবাই যেন গোপালকে দেখলে এই ছড়াটা বলে। এর জন্য তোদের পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কাল সকাল থেকেই শুরু করে দে, কেমন? সভাকবি, একটু দাঁড়াও, আমরা একসাথে রাজসভায় ঢুকি। ও গোপাল, তুমি এত তাড়াতাড়ি? এটা কিন্তু খুব বাড়াবাড়ি। গোপাল, তুমি আমাদের রাজসভাতে একদম বেমানান। কেন মন্ত্রী মশাই? তুমি হলে টেকো, মাথায় টাক আর পেটে জয় ঢাক। আমাদের কারো এইরকম টাক নেই, তোমার টাকও আছে, জয় ঢাকও আছে। গোপাল টেকো টেকো গোপাল, চুল কগাছা চওড়া কপাল, গোপাল টেকো টেকো গোপাল। কে আমাকে নিয়ে মস্করা? ওই দেখো গোপাল, গাছের পাখি তোমার মাথায় ইয়ে করে দিল। কি ভাগ্য তোমার! টাক নিয়ে ঠোকাঠুকি মন্ত্রীতে গোপালে, পাখি বিষ্ঠা করে দিল গোপালের কপালে। বাহ 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 বাহ, আজ সবাই দেখছি সময়ের পূর্বেই যে যার আসনে বসেছে। এর জন্য আমি খুব আনন্দিত। হাসছো কেন মন্ত্রী? মহারাজ, পাখি আজ গোপালের মাথায় আশীর্বাদ বর্ষণ করেছে। তাই নাকি গোপাল? আসলে একমাত্র গোপাল ছাড়া সবার মাথা ভর্তি চুল। পাখিটাও চায়নি যে গোপাল রাজপ্রাসাদে আমাদের মতো কেশস্বীদের সাথে থাকে। পেটে জ্বালা, মাথায় টাক, টুকটাক টুকটাক। আহা মন্ত্রী, তুমিও তো দেখছি সভাকবি হয়ে গেলে হে। আগে মহারাজ, আমি স্বভাব কবি। কি গোপাল, রাগ হচ্ছে নাকি? তবে তোমার টাকার ভুড়িটা বাবু কিন্তু বড্ড বেমানান। না মহারাজ, আমার রাগও হয় না, দুঃখও হয় না, বরং হাসি পায় মহারাজ। কেন 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 হাসি পায় কেন? আসলে যাদের ঘন কালো ঢেউ খেলানো চুল আছে, তাদের চুলটাই আছে, আর কিছু নেই। দেখুন মহারাজ, কি বলছে গোপাল, তার মানে আপনার মাথায় শুধু চুল আছে আর কিছুই নেই। তার মানে বলতে চাইছে আপনার মাথায় বুদ্ধি নেই। আমি আবার কখন বললাম যে আপনার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি না থাকলে একটা রাজ্যের রাজা হওয়া যায়? আমি তো মন্ত্রী মশাইকে বললাম। সত্যি তো, গোপাল কিন্তু আমাকে বলেনি, তোমাকে বলেছে। তুমি তো গোপালের সাথে বুদ্ধিতে পারো না। গোপালের মাথায় চুল নেই, কিন্তু বুদ্ধি তো আছে। ওইরকম বুদ্ধি আমারও আছে। আপনি আমাকে মন্ত্রী করেছেন কি এমনি এমনি? বুদ্ধি আছে বলেই না করেছেন। এটাও ঠিক। তালে তাল না মেলালে হয়? তাহলে তো প্রমাণ হয়ে যাবে মহারাজের বুদ্ধি নেই। না হলে এই বুদ্ধির বৃহস্পতিকে কেউ মন্ত্রী করে? মহারাজ, প্রমাণ হয়ে যাক কার বুদ্ধি বেশি, এই টাকের না চুলের। হয়ে যাক কি মন্ত্রী, হয়ে যাক। ওই জয় ঢাক টেকোর সাথে এই যে গোপালের সাথে বুদ্ধির যুদ্ধ বিপদের, কি যে করি। কি মন্ত্রী মশাই, ভয় পাচ্ছেন নাকি? এমন ঢেউ খেলানো চুল এখন কেমন বাঁদরের লেজের মতো হয়ে গেছে, ওই জন্য ভয় পাচ্ছেন? হ্যাঁ মন্ত্রী, তোমার চুল বেশ বড় হয়ে পেছনের দিকে কেমন লেজের মতো হয়ে গেছে। হেলে নাপিতের কাছে গিয়ে একটু সমান করে নাও,
দেখবে চুল ঠিক হয়ে গেলে বুদ্ধিও ফিরে আসবে। বলছেন যখন, কাল একবার হেলে নাপিতের কাছে যাব, চুলটাকে একটু ছেঁটে সমান করে নেব। আর হেলে কি ভালো মাথা মালিশ করে, মাথাটাও ভালো করে মালিশ করে নেব। মালিশ করলেই দেখবেন সব বুদ্ধি হুড়হুড় করে চলে আসবে। একবার হেলে প্রামাণিক মন্ত্রী মশাইয়ের মাথায় হাত বোলা, তারপর তো ইতিহাস হবে। টাক নিয়ে একটা জবরদস্ত কবিতা মাথায় এসেছে, বলি মহারাজ? অবশ্যই। টেকো বুড়োর সাদা টাকের দোয়েল বসে গাইছিল, খানিক পরে শালিক এসে গলাখানা সাধছিল। টেকো বুড়ো মাথায় তখন সূর্য ভীষণ জ্বলছিল। বাকিটা আমি বলি, আমি তো স্বভাব কবি। বলো 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 শুনি। টেকো বুড়োর মাথায় তখন সূর্য তাপ দিচ্ছিল, গোপাল তখন নিজের মাথায় ঠান্ডা জল ঢালছিল। ঘুরে ফিরে সেই গোপাল। কি কপাল! এই হেলে, কাল মন্ত্রী মশাই চুল কাটতে আসবে, তোমাকে কি করতে হবে সেটা একটু বলি, শোনো। কি করতে হবে? কাছে এসো। কথায় আছে দেওয়ালেরও কান আছে। আচ্ছা, বাহ, বেশ, খুব ভালো, খুব ভালো। কাজটা যেন ঠিকভাবে হয়। কোনো চিন্তা করো না গোপাল দাদা। হেলে ভাই, দাও চুলটা একটু ছেঁটে দাও, আর মাথাটাকে ভালো করে দলাই মালাই করে দাও। আসুন আসুন, বসুন। প্রথমে মাথাটাকে হালকা করে দিই, তারপরে আপনার চুলটাকে সুন্দরভাবে কামিয়ে দেবো। বাহ, করে দাও ভাই হেলে। ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। আমি এবার আপনার চুল কামাতে লাগি। দুই দিকে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা। হয়ে গেল রাস্তা। এবারে ঘাসগুলোকে সার লাগিয়ে চাষ করতে হবে। হ্যাঁ, এবারে চুলগুলো লাগিয়ে দিই। হ্যাঁ, বাহ, মন্ত্রী মশাই জাগুন জাগুন, আপনার চুল ছোটা শেষ। মাথাটা কেমন হালকা হয়ে গেছে, ভালো লাগছে? খুব ভালো। মন্ত্রী মশাই, বলছিলাম আমার পারিশ্রমিক খাতায় লিখে রাখো, পরে দিয়ে দেবো। তোমার মতো মানুষের জন্য একদম ঠিক কাজ হয়েছে। গিন্নি, চুলটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা বলো তো। নানি যাও শিগগিরি। যাচ্ছি। আরে, এত চুল কি করে আসছে? দেখি আমার চুল। ওই যে ভেসে যাচ্ছে, ধরুন ধরুন ধরুন। মাঝখানে ফাঁকা, দুপাশে চুল। মরি মরি, এ কি ভুল! এবার কি হবে মন্ত্রী মশাই? আপনার মাথায়ও তো চুল নেই। আর ভুলেও গোপালের সাথে লাগতে যেও না। এই নালাটায় জল থাকে, কিন্তু কিন্তু এখানেও তো জল একদম তলানিতে। আর কদিন পরে এটাও শুকিয়ে যাবে। কে জানে কপালে কি আছে। এবারে চাষবাস একেবারে মাথায় উঠলো। চাষের কথা ছাড়, ভগবান শেষে কিনা তেষ্টার জলটুকু পর্যন্ত কেড়ে নেবে কিনা দেখ। আকাশে এক ফোঁটা মেঘও নেই যে বৃষ্টি হবে। ওহ, এইরকম খরা কৃষ্ণনগরে আগে কোনোদিন হয়নি। যা বলেছিস, মাঠে ফসল নেই, পুকুরে জল নেই। এবার তো জমানো খাবারের টান পড়বে। কি করে যে দিন কাটবে কে জানে। এবার বউ ছেলে নিয়ে না আবার না খেয়ে মরতে হয়। দেখা যাক মহারাজ আমাদের জন্য আর কি করতে পারেন। আমরা সবাই তো সেই দিকেই তাকিয়ে বসে আছি। কিন্তু মহারাজ কি শুনবেন আমাদের কথা? তাহলে যার কথা শুনবে এমন কাউকে গিয়ে ধরতে হবে। কিন্তু সে কি গো দাদা? কেন? আমাদের গোপাল দাদা। বিপদের দিনে গোপাল দাদা দেখবি ঠিক আমাদের পাশে থাকবে। আরে, এই কথাটা তো ঠিক বলেছো। চলো চলো, আমরা এক্ষুনি গোপাল দাদাকে গিয়ে সব বলি। হ্যাঁ হ্যাঁ, মহারাজ নিশ্চয়ই ওই গোপাল দাদার কথা ফেলতে পারবে না।
কই গো গিন্নি? নাও নাও নাও। কি একেবারে রাজকার্য করে উনি এলেন গো। আহা, রাজকার্য না হোক, এটা একটা কাজ তো বটে নাকি? এনেছো আর কি, 4টি শাক, ডাঁটা আর কাঁচকলা। তাও যদি ভালো মন্দ এমন কিছু আনতে তো বুঝতাম। আরে চাষবাসের যে অবস্থা, কদিন পরে এই পাওয়া মুশকিল হবে। তাহলে আর কি, দাও দাও, আমি একেবারে হাত ধুয়ে প্রণাম ঠুকে তোমার হাত থেকে বাজারের থলেটা নিয়ে নি। আহ গিন্নি, বুঝতে পারছো না। বেশ তো বেশ, তাহলে ভালো করে আগে একটু বুঝিয়ে দাও দেখি। বলি, সাত সকালে খাটুনিটা তো আর একটু কম হলো না? তা তো বটেই। যাও তাহলে এবার ওই দালানে গিয়ে একেবারে চিৎপটাং হয়ে যাও। এটা তুমি ভালোই বলেছো গিন্নি। এখন বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর অন্য কাজ। না না, ওই ঘরে বসে বোনের মোষ কাটানো ছাড়া তোমার আবার কোনো কাজ আছে নাকি? একে ঘেমে নিয়ে হয়রান, তার উপর কানের কাছে গিন্নির ঘ্যান ঘ্যান। সত্যি কথা বলছি তো, তাই শুনতে একটু তেতই লাগবে। মনে হচ্ছে এই চড়া রোদে গিন্নির মাথার ঘিলুটাও শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। কই গো গোপাল দাদা? নাও, বলতে না বলতেই সবাই এসে হাজির। আরে আরে, সবাই যে একেবারে দল বেঁধে। বলি, ব্যাপারটা কি? খালে বিলে জল নেই, বৃষ্টির দেখা নেই। এমন চললে ফসল তুলবো কি? ফসল না হলে সবাই যে না খেয়ে মরবো গো দাদা। সেটা বুঝতেই পারছি, কিন্তু এখন আমি কি করি বলো তো? তুমি যদি মহারাজকে বলে একটা কিছু ব্যবস্থা করো গোপাল দাদা, তাহলে সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচি। বেশ, সে না হয় বলবো, তবে তোমাদেরও যে রাজসভায় গিয়ে মহারাজের সামনে দাঁড়াতে হবে। কিন্তু মহারাজ যদি আমাদের তাড়িয়ে দেন? আহা, আমি তো থাকছি, দেখোই না কি হয়। বাবা, এবারে যেন গরমটা একটু বেশি পড়েছে। এরকম একটু আধটু গরম না পড়লে গরমকালটা আর কি করে বুঝবেন মহারাজ? কি গরম রে ভাই, প্রাণ করে আইড হয়। গরমের চোটে চাঁদি যেন ফেটে যাচ্ছে। কিন্তু এই চাঁদি ফাটা গরমে গ্রামের চাষিদের কি অবস্থা হচ্ছে সে খবর পেয়েছেন মহারাজ? না 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 না, এমন খবর তো কিছু পাইনি। তাহলে শুনুন মহারাজ, মাঠে জল নেই, ফসল শুকিয়ে যাচ্ছে, তাই চাষিদের মনেও শান্তি নেই। তাহলে মহারাজ কি ওম শান্তি বলে শান্তি চলছে যাবেন? তবে বৃষ্টি কবে হবে সেটা আমি গণনা করে একবার দেখতে পারি। শুধু দেখলে হবে, এখন কাজও তো করতে হবে। নাম হই মহারাজ। ওই তো, ওই যে চাষিরা এসে গেছে মহারাজ, এবার ওদের মুখেই না হয় শুনুন। হ্যাঁ হ্যাঁ, বড় দেখি সমস্যাটা ঠিক কি? মহারাজ, জলের অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে, চাষবাস না হলে খাবো কি? এমন চললে না খেতে পেয়ে মরতে হবে। আপনি যদি নিজের চোখে দেখতেন তবে বুঝতেন মহারাজ। না 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 না, মানে কিছু করে যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? না না, আপনি আর কি বা করতে পারেন? তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান, বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারে? ঠিক বলেছ গোপাল, প্রজাদের কষ্টে আমারও খুব কষ্ট হচ্ছে। তাহলে চলুন না মহারাজ, ওদের কষ্টটা আপনি না হয় নিজের চোখেই একবার দেখতে চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাহলে। বলছো যখন, তখন না হয় গিয়ে দেখি না একবার। না 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 না, সত্যি তো অবস্থা তো খুব একটা সুবিধের ঠেকছে না। তবে সামান্য এইটুকু জায়গা দেখে গোটা রাজ্যের ব্যাপারটা বিবেচনা করাও কি ঠিক হবে মহারাজ? তাহলে আরেকটু ঘুরে দেখি। যত সব আজগুবি বায়না, খেয়ে দেয়ে কাজ নেই, এখন রোদে রোদে ঘুরে বেড়াও। প্রজাদের কথা যদি রাজামশাই না ভাবেন তাহলে ভাববেন কে? কিন্তু এসব ভেবে ভেবে যে মাথাটা কেমন ভনভন করছে গোপাল। হবেই তো, মাথার আর কি দোষ বলুন মহারাজ? এই চাঁদি ফাটা রোদে মানুষে কি হাঁটে? ওরে বাবা, মাথা ঘুরছে। এই রে, সে কি? আর কি হচ্ছে? ভো করছে বাবা, কান দুটো ভো করছে। সর্বনাশ, মাথার পরে এবার আবার কান। ভালো করে বলুন, আর কি হচ্ছে মহারাজ? সব ঝিমঝিম করছে, হাত পা কেমন ঝিমঝিম
করছে। মরেছে, হাতে পায়েও সার নেই। শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। এই সুযোগ, এই তালে যদি জোড়াতালি দিয়ে কোনোভাবে গোপালকে ফাঁসিয়ে দিতে পারি তাহলে বহুদিনের স্বাদ পূর্ণ হবে। আমি এখন কি করি? আমার আমার কি বিপদ হলো? দেখি দেখি মহারাজের কি হয়েছে। কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না, দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? ফাজলামো বন্ধ করে মহারাজকে এখনই রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না, মনে হচ্ছে মহারাজের সুখী শরীর এত ধকল নিতে পারেনি। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গেছিলাম। এই মন্ত্রীর মতো গুপি যন্তর থাকলে চাপ তো এমনি বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে আবার? এই গোপালের পাল্লায় পড়েই তো মহারাজ একেবারে গোল্লায় গেলেন। তাহলে যত দোষ সেটা এখন এই নন্দ ঘোষের। হ্যাঁ, আর মহারাজ আপনাকেও বলি, আপনি বা কোন আক্কেলে গোপালের কথায় একেবারে নেচে উঠলেন? মরেছে, আবার নাচানাচি করলাম কোথায়? তবে নয় তো কি, গোপাল আর চাষিদের কথা শুনেই তো আপনি মাঠ ঘাট দেখতে ছুটলেন। সত্যি তো, একটু শরীরের কথা তো ভাববেন। না না, আরে শরীরটা তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ যে কি সব হয়ে গেল। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। এখনকার মতো আমি সামলে দিচ্ছি, তবে তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে। সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ আবার চাঙ্গা হয়ে যাবেন। তবে তবে কি রাজবৈদ্য? দেখবেন মহারাজ যেন আবার ওই রোদ্দুরে বেরিয়ে হাঁটাহাঁটি ছোটাছুটি না করেন। কিন্তু আমি না করলে প্রজাদের খবর রাখবে কি? কেন আমি থাকতে আপনি কেন গায়ে গতরে খেটে কাজ করবেন? তুমি আছো মানে? এসব করার জন্য তো আমি আছি। আমায় বলতেন, দু চারটে মোহর দিতেন, আমি সামলে দিতাম। সেটাই বলুন মন্ত্রী মশাই, এই তালে কিছু টাকা হাতাই। তোমরা কিছু ভেবো না, একটু বিশ্রাম নিলেই না আমি একেবারে চাঙ্গা হয়ে যাব। দয়া করে তাই নিন মহারাজ। এই তো মহারাজ, আবার আপনাকে কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। এই মাঝে মধ্যে একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। নিন না, নিন, যত খুশি নিন। আমি না হয় এদিকটা সামলে দেব। হাতের কাছে যা পাবো গুটিয়ে নেব। সুস্থ শরীর আর সুস্থ মন দুটোরই খুব প্রয়োজন মহারাজ। আপনি শুধু বসে থাকুন, বেশি চাপ নিয়ে নিজের রক্তের চাপ আর বাড়াবেন না মহারাজ। তাই বললে কি হয়? প্রজাদের সমস্যার কথা শুনে মহারাজ কি আর চুপ করে বসে থাকতে পারেন? সত্যিই তো, কিন্তু আবার কি কোনো সমস্যা হচ্ছে নাকি কোথাও? সমস্যার কি আর শেষ আছে মহারাজ? গণনা করলেই কত সমস্যা একেবারে পিল পিল করে বেরিয়ে আসবে। থাক, তোমাকে আর কেঁচো খুঁড়ে কেউটে না মানে সমস্যা বের করতে হবে না। খোঁড়াখুড়ির কি দরকার? সমস্যা থাকলে সে নিজেই হেঁটে হেঁটে চলে আসবে। মহারাজ, আমাদের বাঁচান মহারাজ। ব্যাস, নাও এবার সামলাও। কেন কেন, তোমাদের আবার কি হলো? আমার গরু চুরি হয়ে গেছে মহারাজ। এখন প্রায় এরকম চুরি হচ্ছে মহারাজ। আমরা যতই সাবধান হই, চুরি ঠিক হবেই। লজ্জায় মরি মরি, শেষে কিনা গরু চুরি। তাহলে কি ভাবছেন মহারাজ? কি ভাবি বলো তো? না মানে একবার চোখের দেখা দেখলে মন্দ হতো না। ঠিক বলেছ, ব্যবস্থাটা ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা সেটা তো দেখা যায়। না না না, আমি নিজে ভোলার গোয়ালে গিয়ে দেখব। ব্যাস, হয়ে গেল।
আবার মহারাজের প্রাণ একেবারে নেচে উঠল। কই দেখি কোথা থেকে রোজ রোজ গরু চুরি হচ্ছে? তারপর চলো একেবারে গরু খোঁজান খুঁজি, যত সব। আসুন আসুন মহারাজ, আসুন, একটু দেখে দেখে আসুন। না না, চারিদিকে তো শুধু গোবর, এ আর দেখার কি আছে? গোয়ালে গোবর থাকবে না তো কি মণিমুক্ত ছড়িয়ে থাকবে? এদের পাল্লায় পড়ে আমার হয়েছে যত জ্বালা। ব্যবস্থা তো সব ঠিকই দেখছি, কিন্তু তবুও একটা একটা করে ওই গরু চুরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা কড়া করে পাহারার ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছ। আমি আজ থেকেই রাজ্যের গোয়াল ঘরে ঘরে পাহারা চালু করার কথা ঘোষণা করছি। দেখবেন মহারাজ, সামলে সামলে। ও বাবা রে, ওই বাবা, ও মনে হচ্ছে কোমরটা গেল রে। ও বাবা রে, ওই বাবা, ও কি যন্ত্রণা! না না না, কোমরটা, উনি বাবা, কিছুতেই সোজা করতে পারছি না। পুই পুই করে বললাম, আপনি কেন আমার কথা শোনেন না? একেই বলে জ্বালার ওপরে যন্ত্রণা। আপনি এবার প্রজাদের গোয়ালে গোয়ালে ঘুরবেন? আপনি বলুন, ওখানে যাবার কি দরকার ছিল মহারাজ? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে আপনার কি? না 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 না, এবার সত্যি সত্যি মনে হচ্ছে কাজটা না একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ও মা, যখন তখন ডাক্তার কথায় লম্পঝম্প করা এবার বন্ধ করুন। কিন্তু মহারাজ যদি প্রজাদের দুঃখের কথা না শোনে, না দেখে, তাহলে দেখবে কে? ওরে বাবা, এখন এখন আমি না পারছি দেখতে, আর না পাচ্ছি শুনতে। ওরে বাবা, কি কি ব্যথা! তাহলে বুঝুন মহারাজ, আপনি এখানে ব্যথায় কাতরাচ্ছেন আর গোপালের কোনো সহানুভূতিই নেই। সত্যি গোপাল, তোমার না কোনো সময় জ্ঞান নেই। আমি এখানে ব্যথায় মরছি, আর তুমি কি না জ্ঞান দিচ্ছ? মনে হচ্ছে মন্ত্রী ফুট কেটে মহারাজের মাথাটাকে কুটকুটে করে দিয়েছে। যাও গোপাল, যাও, এখন এখান থেকে বের হও দেখি, আর কোনোদিনও এই রাজসভায় আসবে না। আপনি যেমন বলবেন মহারাজ। যাক, এই তালে একটা কাজের কাজ হয়েছে। এই যে গোপাল দাদা, আমরা আবার এলাম। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এবার আবার কি? এবার আবার কি হবে? আগেরটাই তো মিটলো না। মহারাজ তো আমাদের সমস্যার কোনো সমাধানই করলেন না। আমরা তো এখনো সেই জলের জন্য হা পিত্তেশ করে বসে আছি। এবার যে কিছু একটা না করলেই নয়। আর কি কোনো উপায় নেই গোপাল দাদা? জল তো বিভিন্ন ভাবেই আনা যায়, না মানে এই পুকুর বা খাল কেটে, না হলে পাশের রাজ্য থেকে টেনে এনে। বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। কিন্তু সমস্যা হলো যে মহারাজের অনুমতি ছাড়া তো এসব কোনোটাই সম্ভব নয়। সেই অনুমতি তো তোমাকেই জোগাড় করে দিতে হবে। সেগুড়ে বালি। সে আবার কি? আমি তো রাজসভাতেই যেতে পারবো না। মহারাজ আমাকে রাজসভায় যেতে বারণ করেছেন। না না না, তুমি আমাদের ভরসা গোপাল দাদা, কিছু একটা করো। কিছু একটা তোমাকে করতেই হবে, না হলে যে আমরা মাঠে মারা যাব। বেশ, তাহলে আমিও একটা চেষ্টা করে দেখি, লাগলে তুক, না লাগলে তাক। হ্যালো নিরঞ্জন, বল বেটা, কি তোমার সমস্যা? আপনি কে বাবা?
আমাকে চিনতে পারছো না? আমি যে ত্রিকালদর্শী বাবা, একেবারে হিমালয় থেকে আসছি। হিমালয় হোক আর জমালয়, এখানে আবার তোমার কি কাজ? কাজ আমি করব না তো কি তুমি করবে খ্যাপা? কিন্তু কাজ করতে গিয়েই তো আমার যা তা অবস্থা হয়েছে বাবা। অবস্থা বুঝেই তো ব্যবস্থা নিতে হবে। তোমার সমস্যাটা কি? কোন সমস্যাটা বলবো বলুন তো বাবা? চাষিদের সমস্যা, গোয়ালাদের সমস্যা, ময়রাদের সমস্যা, কোনটা ছেড়ে কোনটা বলি বাবা? নিজের চোখে দেখতে গিয়েই তো মহারাজের এই সমস্যা হলো। তাহলে চোখে দেখে নয়, কানে শুনেই সমস্যার সমাধান করুন। এটা কিন্তু বাবা দারুণ বলেছেন। এবার থেকে আমি তাহলে কানে শুনেই বিচার করব। আর আপনাকে অন্ধকারে রেখে আমিও কাজের কাজ করব। এই যে নগদ নগদ খাজনাগুলো ছাড়ো দেখি। কি বলছেন মন্ত্রী মশাই? চাষবাসের যা অবস্থা, তাতে খাবো কি আর দেবই বা কি? এবারের মতন আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই। না না, তোমাদের ছেড়ে দিলে আমার চলবে কি করে? আমাদের কথাটা একবার ভাবুন মন্ত্রী মশাই। হ্যালো করি মাখো তেল, আমি কি তোমাদের পর? আমরা ধনে প্রাণে মারা যাব মন্ত্রী মশাই। মহারাজের কাছ থেকে শুধু নেবে, কিছুই দেবে না, তাই আবার হয় নাকি? ভালোই ভালোই বের করো, না হলে গায়ের জোরে আদায় করতে হবে। না না, এভাবে চলতে পারে না। এইভাবে চললে তো না খেতে পেয়েই মারা যাব। মহারাজ আর আগের মতো নেই, আমাদের কোনো অনুরোধই তো শুনছেন না। তাহলে এখন কি করবে ভাবছো? কি আর করব, ভয়ে ভয়ে ওই শুকিয়ে মরে যাব আর কি। আমাদের কি আর ভালো দিন আসবে? মহারাজ আমাদের দিকে আর মুখ তুলে চাইলেন না। মনে হচ্ছে ওই মন্ত্রী মশাই মহারাজকে ভুলভাল বোঝাচ্ছেন। তাহলে মন্ত্রী মশাইকে কিভাবে বাগে আনা যায় সেই চেষ্টাই করতে হবে। সে কি আর আমরা পারি? বেশ, তাহলে মহারাজের চোখ খোলার দায়িত্বটাও এবার আমাকেই নিতে হবে। তাহলে তবে তোমাদেরও একটা কাজ করতে হবে। খবর কি মন্ত্রী? রাজ্যে এখন সবাই ঠিকঠাক আছে তো? আসল খবরটা বললে মহারাজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেবে, তাই ব্যাপারটা বেমালুম চেপে যেতে হবে। কি হলো? আরে নিজের মনে কি বিড়বিড় করছো বলো তো? না মানে সবাই ঠিক আছে মহারাজ। না 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 না, কিচ্ছু ঠিক নেই, পুরোটাই বেঠিক হয়ে গেছে। তার মানে প্রজারা তো সব দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। সে কি? এসব কি শুনছি মন্ত্রী? না মানে হ্যাঁ মানে ও বুঝতে পেরেছি, আমি কোনো ব্যবস্থা করতে পারিনি বলে রাগে অভিমানে প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। শুধু কি তাই, তার সঙ্গে খাজনার নামে মন্ত্রী মশাইয়ের জুলুমবাজি রয়েছে। না না না, কানে শুনে বিচার করতে গিয়ে আমি ভুল করেছি মনে হচ্ছে। মহারাজ, আপনি তো জানেন মানুষের দুটো কান, ভালো কান আর খারাপ কান। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনি খারাপ কান দিয়েই শুনলেন। কিন্তু এখন কি হবে বাবা? মানে প্রজারা না থাকলে রাজা হয়ে কি হবে? ও গোপালটাকেও তাড়িয়ে দিলাম, এখন এখন কে যে আমায় উদ্ধার করবে? শুধু গোপাল কেন, সবাই ফিরে আসবে। গোপাল তুমি? কানে শুনতে বলেছিলাম যাতে আপনার চোখ খোলে মহারাজ। এখন আপনার চোখ খুলেছে, তাই গোপালও ফিরে এসেছে আর প্রজারাও ফিরে আসছে। আমার খুব জ্ঞান শিক্ষা হয়েছে। এবার থেকে আমি নিজের চোখে দেখেই সিদ্ধান্ত নেব।
তাতে আপনার হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু প্রজারা যে সুখে থাকবে মহারাজ। ব্যাটা টেকো এবারেও ঠিক মহারাজকে কায়দা করে নিল। তবে তোমার কপালে দুঃখ আছে মন্ত্রী, তুমি প্রজাদের সঙ্গে খাল কেটে জল নিয়ে আসবে আর ভোলার গোয়াল ঘরটা পরিষ্কার করবে। সবই মহারাজের ইচ্ছে, যা হয় তা কি মহারাজ, আপনি ওরকম কাঁদছেন কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে, বুকের বাঁদিকটা। যত সব ঢং। ও মহারাজ, বলুন আপনার কি হয়েছে? বলুন বলুন মহারাজ বলুন, কেউ আপনাকে শাসিয়েছে? একবার শুধু আমাকে বলুন, আমি টুক করে গিয়ে চুপ করে ওর গলাটা কেটে নিয়ে আসছি। তখন থেকে কেঁদে চলেছেন। মহারাজের খুব কষ্ট, কান্না যে কি কারণ বুঝতে পারি না স্পষ্ট। মহারাজ বলে ফেলুন, আমি আপনার পাশে আছি, বলে ফেলুন। আমার খাজাঞ্চি খুব শরীর খারাপ, ও তাই নিজের দেশের বাড়ি চলে গেছে। কোষাধ্যক্ষ অসুস্থ হয়ে পড়েছে, তাই তো আমিও খুব চিন্তায় পড়ে গেলাম। কে এখন রাজকোষের দায়িত্ব নেবে? এই তো মহারাজ, আপনার সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি, আমি ছাড়া আর কে দায়িত্ব নিতে পারে বলুন? না মহারাজ, ন্যাড়া বেলতলায় একবারই যায়। আপনি অনেকবার মন্ত্রীকে দায়িত্ব দিয়ে ভুগেছেন। ওর হাতে টাকা পয়সার হিসেব তুলে দিলে সর্বনাশ হয়ে যাবে। ওর বুদ্ধি নিয়ে আমার কিন্তু খুব সন্দেহ আছে মহারাজ। কেন জ্যোতিষী, তুমি কি ভাবছো তোমার কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হবে নাকি? হ্যাঁ না না মহারাজ, ওই মন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া একদম ঠিক হবে না। মন্ত্রীকে দায়িত্ব দিলে উল্টে আপনি নিজেই বিপদে পড়বেন। তা তোমরা ঠিকই বলেছো, কিন্তু কয়েকদিনের জন্য তো কাউকে চাই। সে কে হবে? রাজকোষের দায়িত্ব বলে কথা, পুরো রাজ্যের সম্পদ। মহারাজ, আমার মতে এই সভায় বেশ পুরনো এবং বিশ্বস্ত লোক হলো গোপাল। তার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, আমার মনে হয় তাকেই এই দায়িত্ব দেওয়া হোক। হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। বেটা গোমুখু ও সামলাবে রাজকোষ, সব টাকা লুটপাট হয়ে যাবে। না মন্ত্রী, এটা তুমি ঠিক বলছো না। গোপাল হিসেব রাখতে জানে না এমনটা কিন্তু মোটেই নয়। গোপাল যা কিপটে আর হিসেবি, সেটা গোপালের গিন্নি বেশ ভালো করেই জানে। হিসেব করে করেই তো গোপালের অর্ধেকটা জীবন কেটে গেল। হ্যাঁ, এটা আমার গিন্নিও বলে। মহারাজ, আপনি একটু ভেবে দেখুন, গোপালের পেটে বিদ্যে বুদ্ধি তো অত নেই, তাও আপনি ওকে দায়িত্ব দেবেন? তুমি অত ভেবো না বৈদ্য, তাহলে আবার তোমার পেটের রোগ হবে। ঠিক আছে, তাহলে আমি গোপালকে এই পদে অস্থায়ীভাবে বসালাম। এই নাও গোপাল, এদিকে এসো, এদিকে এসো। বুঝলে রাজবৈদ্য, গোপাল আমার জীবনটা সব সময় কষ্টের মধ্যে রেখে দিয়েছে। মন্ত্রী হয়েছি ওই নামেই, কিন্তু শেষ পাতে দাও মেরে চলে যায় ওই গোপাল। তাই কি করে রাজকোষ লুট করা যায় সেই পরিকল্পনা করতে হবে। একদম ঠিক বলেছেন, মারিত গন্ডার আর লুটিত ভান্ডার। একবার যদি কায়দা করে রাজকোষ ফাঁকা করা যায়, তাহলে গোপালকে গারদে ভরা যাবে আর আমার ফায়দা হবে। তোমাকেও ভাগ দেব, চিন্তা নেই। কিন্তু আমার মতে এই কাজ একরকম অসম্ভব। এত প্রহরী ডিঙিয়ে কি করে রাজকোষে ঢোকা যাবে? শোনো, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন একমাত্র গোপালই ঢুকতে পারবে রাজকোষের ঘরে। তাহলে কি করে ভান্ডার লুটবেন মন্ত্রী মশাই? কেন নকল গোপাল কাউকে সাজাতে হবে? এই রাজ্যে বা পাশাপাশি রাজ্যে গোপালের মতো দেখতে কাউকে পাওয়া যাবে না? বেশ ভালো বলেছেন তো। তা তোমার কি এরকম কাউকে চেনা আছে নাকি বৈদ্য? তুমি তো অনেক দূর দূর রুগী দেখতে যাও। দেখুন, আমি একজনকে চিনি, মানে অনেক দিন আগে ওই খাম্বাজ রাজ্যে এক রোগীকে দেখতে গেছিলাম। বেশ অনেকটাই গোপালের মতন দেখতে। নামটা তার ওই হারাধন। তবে আবার কি?
তবে ওই ব্যাটার গায়ের রংটা একটু কালো। সে কায়দা করে ময়দা মাখিয়ে সাদা করা যাবে। তা গোপালের মতো দেখতে ওই লোকটাকে দেখতে যাবেন নাকি? হ্যাঁ, তাহলে আজকে রাতেই চলো, দেখে আসি। ঠিক বলেছেন, ওই শুভ কাজে দেরি করতে নেই। চলুন চলুন। আমি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে নিচ্ছি, তুমি আমার সাথে ঘোড়ার গাড়িতেই যাবে। আজকের রাজসভায় সবাই আমাকে সমর্থন করলো, কিন্তু বৈদ্য আর মন্ত্রী করলো না। এ তখন থেকে কি বিড়বিড় করছো? জ্বর ছাড়াচ্ছি। তোমার তো টাক মাথা, ওতে আবার কি জট পড়বে, আবার কি ছাড়াবে? এই জট সে জট নয় গিন্নি, এক জটিল জট। আজকে রাজসভায় মহারাজ আমাকে একটা বড় দায়িত্ব দিল, রাজকোষ সামলানোর হিসাব নিকাশ করার দায়িত্ব। বাহ, বেশ ভালো তো। দায়িত্ব যখন বাড়লো তখন কিছু বেতন নিশ্চয়ই বাড়বে। সেটা বড় কথা নয় গিন্নি, আসল কথা হলো মহারাজের এই সিদ্ধান্তে মন্ত্রী আর বৈদ্য মোটেই খুশি হয়নি। তাহলে আর কি, ওরা তোমায় ছাড়বে না, কিছু একটা করবে ওরা। ঠিক বলেছ, ওরা আমার পিছনে লেগে সর্বনাশ করার চেষ্টা তো করবেই, তাই আমাকে আরো সতর্ক হতে হবে গিন্নি। ঠিক আছে, এ না হয় হবে কোন। এখন হাত ধুয়ে খেতে বসো, অনেক রাত হলো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ আচ্ছা গিন্নি, বাড়ো। আরে কৃষ্ণনগরের বৈদ্যমশাই আপনি? হ্যাঁ, আমার বাড়িতে কি সৌভাগ্য। হ্যাঁ, ওই একটা দরকারে এসেছি। কি দরকার বলুন না। আপনি আমার সেবারে প্রাণ বাঁচিয়েছিলেন, নইলে হাঁপানি রোগেই মরে যেতাম। সেই জন্যেই তোমাকে একটা কাজ করতে হবে, আর তার জন্যে তোমাকে বেশ টাকা পয়সা দেব। শোনো, কি রাজি তো? একেবারে গোপালের বিরুদ্ধে? আচ্ছা, আপনারা এত করে বলছেন যখন, রাজি। ঠিক আছে, তোমাকে আমরা একেবারে সাজিয়ে গুছিয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। দেখো বাবা হারাধন, তুমি আমাদের সাথে চলো, তুমি এখন আমাদের ভরসা। আমাকে অপদস্থ করার শুধুমাত্র একটাই উপায় আছে, আর সেটা হলো রাজকোষে চুরি করা। আরে কি গো, বলি ঘুমোবে কখন? বলি রাত পেরিয়ে ভোর হলে নাকি? আহ গিন্নি, তুমি তো মন্ত্রীকে চেনো না। আমি তোমার সাথে যেমন ঘর সংসার করি, ওর সাথেও রাজসভায় সংসার করি। সে তুমি যা খুশি করো গিয়ে, শুধু বিড়বিড় যা করার মনে মনে করো, আমাকে শান্তিতে ঘুমোতে দাও, তাহলেই হবে। ঠিক আছে, মন্ত্রী নিজের মতন এগোক, মন্ত্রীকে বাধা দেওয়া যাবে না, হাতে নাতে ধরতে হবে। কিন্তু কি করে কি করে কি করে কি 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 পেয়েছি। জীবনে প্রথমবার এত ভোরবেলা এত লোক আমার সাথে কথা বলতে এসেছে। বেশি কথা না বলে তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করতে হবে। একে চিনতে পারছো তো? আরে গোপাল দাদাকে কে না চেনে, তবে এ তো কালো মুখ। যাক, ঠিকই চিনেছো। আসলে গোপালের মাথায় একটা গন্ডগোল হওয়াতে নিজেকে চিনতে পারছি না। আমি ওষুধ দিয়েছি, খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আর বলো না, গোপাল বেশ অনেক দিন ধরে ওই সমুদ্রের ধারে গিয়ে বসেছিল। দিন রাত ওই রোদ আর নোনা জল খেয়ে একরকম কালো হয়ে গেছে।
তোমাকে এই কালো গোপালকে সাদা করতে হবে। দেখুন, এই তল্লাটে যত যাত্রাপালা হয় তাতে সব আমার হাতে সাজানো লোকই নাটক করে, অভিনয় করে। এনাকে ঘষে মেজে রং করে পুরনো রূপ তুলে ধরা আমার কাছে তেমন কোনো ব্যাপার না। ঠিক আছে, তুমি কাজ শুরু করে দাও, আমরা গোপালকে নিয়ে যাব। ওকে এখন একটু চোখে চোখে রাখতে হবে, নইলে কখন আবার ওই সমুদ্র পাহাড়ে চলে যাবে কে জানে। ঠিক আছে, আপনারা ওই পিঁড়িতে বসুন, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে, শোনো, এরপর নকল গোপালকে লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। গিন্নি এলাম। হ্যাঁ, সব বাজার নিয়ে এসো কিন্তু দাম শুনে আবার ভুলে যেও না যেন। হ্যাঁ, আরে না না, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, এখনো মনে হচ্ছে ঘুমটা ঠিক কাটেনি। কি গোপাল দাদা, এখন কেমন লাগছে? আয়নায় দেখছো? কেমন লাগছে মানে? আর অকারণে নিজেকে আয়নায় দেখতে যাবো কেন শুনি? মাথায় চুলও নেই যে আঁচড়াবো, তা আয়না দেখার প্রশ্নই আসে না। না, তোমাকে জিজ্ঞেস করাই ভুল, তোমারটা আমার মাথা খারাপ। এসব কি যাতা বলছো বলো তো? আমার মাথা খারাপ কেন হতে যাবে? এত মাথায় চিন্তা করলে ওরকম একটু আধটু হয়। যাকে চেহারাটা যা করেছিলে যাচ্ছে তাই একেবারে। বাবা, ভোরবেলা তোমাকে যা বানিয়ে দিয়েছি আবার আগের মতো লাগছে। এই কি যাতা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধীরে ধীরে সব বুঝবে, মাথাটা ঠিক হোক। যাই হোক, বৈদ্য মশাইয়ের ওষুধগুলো কিন্তু খেও, কেমন? এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি পাগল? তোমাকে কে বললো? ওমা, সকাল সকাল মন্ত্রী মশাই আর বৈদ্যর সাথে এলে সব ভুলে গেলে? এরকম বদ্ধ পাগল আমি জীবনে দেখিনি বাবা। কয়েক ঘন্টার মধ্যেই মাথা থেকে সব হাওয়া। এ কি? ও, তার মানে মন্ত্রী নিশ্চয়ই আমার মতন দেখতে কাউকে সাজিয়ে নিয়ে এসেছে আর পরিচয় দিয়েছে আমার। কিন্তু এখন উপায় কি গো? এরকম উন্মনা হয়ে কি বিড়বিড় করছো? ধুর, পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমি চলি। বেটা, মন্ত্রী আর ওই নকল গোপালকে হাতে নাতে ধরতে হবে। আমাকে ফাঁসানোর জন্য এত বড় ষড়যন্ত্র? হ্যাঁ, এই তো পেয়ে গেছি। শোনো প্রহরীগণ, আজকে আমি এই কোষাগারেই থাকবো। কিন্তু আমাদের তো একটু পরেই আজকে সকালের পাহারার সময় শেষ হয়ে যাবে, আবার খেয়ে দিয়ে দুপুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে যেও, আমি এই ঘরেই থাকবো। অনেক হিসেবপত্র বাকি আছে, বুঝলে? আচ্ছা। আর হ্যাঁ শোনো, মাঝে মধ্যে প্রকৃতির ডাক এলে আমি আসবো যাবো, তখন আর মুদ্রা দেখতে চেও না কিন্তু। আচ্ছা গোপাল দাদা, তোমার কাছে কি আর বারবার প্রমাণ চাইবো? ঠিক আছে ঠিক আছে, আমি ভিতরে গেলাম। ভরপেট খেয়ে এসেছি, ব্যাস, আর কোনো চিন্তা নেই। সন্ধ্যের মধ্যে সব কাজ হয়ে যাবে। এবার আগে বেশ কিছু মোহর গয়নাগাটি বের করে ফেলি। এবার শুধু ভূষকালি মাটির ওপর সিন্দুকের চারিদিকে ছড়িয়ে দিই ভালো করে। বুঝলে, আপাতত গোনাগুনতির কাজ শেষ, আবার পরে আসবো। আচ্ছা গোপাল দাদা, তাহলে আমরা ঘরের দরজায় তালা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও, আমি এলে দরজা খুলে দেবে। আচ্ছা যাই, সন্ধে হতে চলল, এবার মন্ত্রীর বাড়ির কাছাকাছি গিয়ে অপেক্ষা করি। বাবা, মন্ত্রী মশাইয়ের তো কোনো সাড়া শব্দই নেই। ঠিক আছে, কোনো চিন্তা নেই, পোটলাতে খাবার দাবার নিয়ে এসেছি, আপাতত সেগুলোর সৎ গতি করি। দেখো হারাধন, যেরকম বললাম সেরকম পারবে তো? হ্যাঁ মন্ত্রী মশাই, পারবো। এই নাও, এটা হলো সিন্দুকের চাবির নকল। বাবা বাবা বাবা, এটা আপনি কিভাবে পেলেন? অনেকদিন আগে মহারাজ ঘুমানোর সময় এই চাবির ছাপ সাবানে তুলে রেখেছিলাম, কিন্তু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ি, তাই আর চেষ্টা করিনি। বেশ, এবার তো আর কোনো চিন্তা নেই, চুরির মাল পাবেন আপনি আর দোষ হবে ওই গোপালের। সিন্দুকের চাবি না হয় হলো, কিন্তু ওই দরজার চাবি তো
প্রহরীর ট্যাকে থাকে, আর ওই দরজা খোলার জন্য লাগবে মহারাজের গোপালকে দেওয়া বিশেষ মোহর। তার জন্যেও আলাদা ব্যবস্থা আছে। এই যে এই বোতলে একটা রাসায়নিক আছে, এর থেকে কিছুটা নিয়ে একটা কাপড়ে মিশিয়ে কাপড়টা যার নাকে চেপে ধরবে সেই কয়েক ঘন্টার জন্যে অজ্ঞান হয়ে যাবে। হারাধনকেও তাই করতে হবে। হারাধন পারবে তো? নিশ্চয়ই পারবো, আপনাদের কোনো চিন্তার ব্যাপারই নেই। আর যদি দরজার চাবি না চাইতেই দিয়ে দেয় তো ভালো, নাহলে এই অজ্ঞান করার কাজই করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, তোমার রূপ একরকম হলেও গলার আওয়াজ আলাদা। তাহলে আর কি, অনেক রাত হলো, এবার বেরিয়ে পড়ো। কাজ সেরে আমার বাড়িতেই আসবে। আমিও এখানেই আছি, একেবারে ভাগ বুঝে নিয়ে সকালেই বাড়ি যাব। যাও তাহলে। ও, তার মানে এই সেই নকল গোপাল। বাহ, একেবারে আমার মতোই তো লাগছে মুখ চোখ। কি গোপাল দাদা, এত রাতে কাজ করতে চলে এলে? যাও তাহলে, আর কি গোনাগুন্তির কাজ করো। বাবা, এ তো দারুণ ব্যাপার বটে। আমার কাছে মুদ্রাও দেখতে চাইলো না। যাকে আমি আমার কাজ করি। বাবারে বাবা, কত সম্পত্তি! সব তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখি দেখি বড় থলে এনেছি, যত পারি সব ভরে ফেলি। হাত পা কেমন একটা চ্যাট চ্যাট করছে, অল্প আলোতে বুঝতেও তো পারছি না। যা পারছি তুলে নি। আরে সাবাস, সিন্দুক তো খোলাই আছে, সিন্দুক থেকেও যতটা পারি সরিয়ে ফেলি। আর মোহর নেই তো? না না না, আর নেই। একেবারে সব গুছিয়ে নিয়েছি। এখন মানে মানে কেটে পড়ি মন্ত্রীমশাইয়ের বাড়িতে। এই তো মোক্ষম সময়, প্রহরী বদলাচ্ছে। এই সুযোগে আমাকে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। যাও বাছাধন, যাও। তুমি যাও মোহর নিয়ে, আমি যাই মহারাজের কাছে। একেবারে যেরকম চেয়েছি একদম সেই রকম। যাই, এবার গিয়ে মহারাজকে খবরটা দিয়ে দিই। মহারাজ, 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 মহারাজ উঠুন, গোপাল আপনাকে ডাকছে মনে হয়। উঠুন মহারাজ। কি 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 গোপাল? কই কই দেখি। মহারাজ, মহারাজ, আসছি আসছি। কি গোপাল, তুমি এত ভোরবেলা? কোনো অঘটন ঘটলো না তো? অঘটন বলে অঘটন, অঘটনের ঘন ঘটা যাকে বলে। মহারাজ, রাজকোষে চুরি হয়ে গেছে। সে কি বলো কি গোপাল, তুমি থাকতে চুরি? বেড়ালের সামনে আমি ইচ্ছে করেই মাছটা রেখেছি, যাতে বেড়ালটাকে হাতে নাতে ধরতে পারি। কি সব বলছো গোপাল, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। চলুন আমার সাথে, তাহলে একদম ছটছট করে মাথায় ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তো দেখি। এই দেখুন মহারাজ, পায়ের ছাপ। এবার বুঝেছি গোপাল। চল গোপাল, এবার এই পায়ের ছাপকে অনুসরণ করে এগিয়ে যাই। কি ছাপটা মন্ত্রীর বাড়ির এখানে এসে মিলিয়ে গেল কেন? মহারাজ, বেড়ালটা এই বাড়িতেই ঘাপটি মেরে লুকিয়ে আছে। আচ্ছা, এবার বুঝেছি, এই সব মন্ত্রীর বুদ্ধি। শুধু কি মন্ত্রী মশাইয়ের একার বুদ্ধি? চলুন ঘরে গিয়ে দেখবেন, হয়তো দু একটা আরো হুলো বেড়াল বেরিয়ে আসবে।
কে? বাইরে এসে দেখুন কে এসেছে। ইয়ে মানে মহারাজ, কোনো অসুবিধা হয়েছে নাকি? মানে আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? হ্যাঁ, একেবারে নিয়ে যাবার জন্যই আসলাম। হ্যাঁ, মহারাজ আবার সব জেনে গেল নাকি? না মানে আমি বুঝলাম না মহারাজ। মহারাজ সব বুঝিয়ে দেবেন আপনাকে, কষ্ট করে একটু অপেক্ষা করুন। কথায় আছে না, অপেক্ষার ফল মিষ্টি হয় তুরি। আপনার তেতো হবে। মন্ত্রী, আমি তোমার বাড়ির ভেতরে তল্লাশি নেব। না মানে মহারাজ, তুমি তল্লাশি নিতে দেবে নাকি তোমার বাড়ি ঘর ভাঙবো আমি? আচ্ছা, রাজবৈদ্য মশাইও আছেন, আবার অন্য গোপাল জোগাড় করেছো তোমরা। বাহ বাহ বাহ! কিন্তু এত কিছু করেও তো তোমাদের বুদ্ধি কাজে দিল না। ভেবেছিলে গোপালকে চোর বানাবে, কিন্তু সেগুড়ে তো বালি। না মানে ওই মহারাজ, ইয়ে মানে আপনি মানে আর কি করছেন রাজবৈদ্য মশাই? এবার সব শেষ। মন্ত্রী, তুমি তো বোঝোইনি যে গোপাল কত বড় বুদ্ধিমান। কোষাগারের নিচেতে ভূষকালি মাখিয়ে রেখেছিল, আর সেই কালি দেখে দেখে তোমার বাড়ি এলাম। এবার ধনরত্ন বার করে দাও, নইলে কিন্তু আমি বাড়ি ভাঙার নির্দেশ দেব। এই নিন মহারাজ আপনার সব মোহর। এই তো বেড়াল নিজে থেকে ধরা দিয়েছে। মহারাজ আমাদের ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। তোমাদের শুলে চড়াবো আমি। মহারাজ, এই নকল গোপালের কি হবে তাহলে? একদম আমার মতো লাগছে মহারাজ। না মানে মহারাজ, আমাকে মন্ত্রী মশাই আর রাজবৈদ্য বলেছিলেন এইসব করতে। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন না। এবার এই নকল গোপালকে নিয়ে কি করা যায় বলো তো? আমি ভালো উপায় পেয়েছি মহারাজ, আমি ওর চুল কেটে দিচ্ছি, দেখবেন ও আর গোপাল নেই, বদলে গেছে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।